19 জুলাই অর্থাৎ আজ থেকে ঠিক 2 মাস আগে এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা আন্দোলনের নামে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই আইরনি স্লোগান নিয়ে বৈষম্য দূর করার জন্য বৈষম্য দূর করার আন্দোলনের তারা নামে ঠিক আজ থেকে 2 মাস আগে। আর আজ 19 সেপ্টেম্বর ঠিক 2 মাস পরে ঢাকা ইউনিভার্সিটি কলঙ্কিত হলো ন্যাক্কারজনক ঘটনার জন্য। 2 মাস পূর্ণ হওয়ার ঠিক একদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে একজন খুব মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তিকে চুরির অপরাধ নিয়ে পিটিয়ে মারা হলো এবং লোকটাকে শেষ পর্যন্ত পিটিয়ে মেরেই ফেলা হলো। এই ন্যাক্কারজনক ঘটনাটার দায় কে নিবে? যারা জানেন না তাদের জন্য একটু ঘটনাটা একদম প্রথম থেকে একটু বলি। গতকাল রাতে অর্থাৎ 28 সেপ্টেম্বর বিকেলের দিকে এই ফজলুল হক হলে ঢাকা ইউনিভার্সিটি ফজলুল হক হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল এবং শিক্ষার্থীরা যারা খেলায় অংশগ্রহণ করেছিল তারা তাদের মোবাইলগুলো এক জায়গায় রেখে তারা খেলছিল এবং সেখান থেকে 5টি বা 6টি মোবাইল হারিয়ে যায় এরকম একটা সংবাদ আসে সবার ভিতরে। এবং তখন দেখা যায় যে আসলে যে লোকটাকে নিয়ে এত কথা বা যাকে মারা হয়েছিল সেই তোফাজ্জল হলের ভিতরেই আসলে ঘোরাঘুরি করছিল। হয়তো তার আচরণটা একটু সন্দেহজনক ছিল। তো শিক্ষার্থীরা তাকে আটক করে এবং সেখান থেকে তাকে গেস্ট রুমে নিয়ে যায়, হলের যে গেস্ট রুম থাকে সেই গেস্ট রুমে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাকে আসলে তার উপর হচ্ছে না মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং নির্দয়ভাবে নির্যাতন করা হয়। এমন শোনা যাচ্ছিল তাকে যখন মারা হচ্ছিল 3-4 জন তার হাত পা বেঁধে ধরে রাখছিল এবং বাকিরা মারছিল এবং এক পর্যায়ে সে সেন্সলেস হয়ে যাচ্ছিল। তখন আবার তাকে পানি আনা হচ্ছিল এবং সে যখন উঠে বসে তখন আবার ওইখানকার উপস্থিত শিক্ষার্থীরা বেশ খুশি হয়ে যায় কারণ তাকে আবার মারতে পারবে। তো এমন এক পর্যায়ে তারা যখন হয়তো মারতে মারতে ক্লান্ত হয়ে যায় তখন তারাই আবার এই তোফাজ্জলকে ডাইনিংয়ে নিয়ে আসে, তাকে আবার খাওয়া দাওয়া করায় এবং একটা ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যেখানে তাকে জিজ্ঞেস করা হচ্ছে হলের খাবার কেমন, সে বলছে হলের খাবার ভালো এবং এটা নিয়ে তারা আবার একটু তাচ্ছিল্য মানে হাসছে। কতটা মানসিক বিকারগ্রস্ত হলে যে এভাবে আচরণ করতে পারে জানি না। আসলে ওই সময় আসলে তারা স্বাভাবিক আসলে ছিল কিনা। খাওয়া দাওয়ার পরে তাকে আবার গেস্ট রুমে নিয়ে যাওয়া হয় এবং আবার নির্মমভাবে তাকে মারধর করা হয় এবং যখন তার অবস্থা খুব বেশি বেগতিক বা খারাপ হয়ে যায় তখন তাকে প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে তাকে প্রথমে ঢাকা শাহবাগ থানা থেকে নেওয়া হয় এবং যখন তার অবস্থা আসলেই বেগতিক হচ্ছিল বা তার সেন্সলেস হয়ে যাচ্ছিল সে বারবার, তখন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং ঢাকা মেডিকেলে নেওয়ার কিছুক্ষণ পরে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটা জায়গা যেখানে আসলে বাংলাদেশের সবচেয়ে মেধাবীরাই প্রথমে ভর্তি হয়, মেধাবীরা আসে, সেই মেধাবীদের থেকে যদি এরকম আচরণ আমরা দেখতে পাই। আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন, তখন আমাদের ফ্যাসিস্ট সরকারের যে স্টুডেন্ট উইংস ছিল ছাত্রলীগ, তাদের বিরুদ্ধে আমাদের অনেক কথা ছিল, তারাও এইভাবেই 2018 বা 19 সালের দিকে বুয়েটের আবদারকে পিটিয়ে মেরে ফেলে। কিন্তু সেই ছাত্রলীগের সেই ঘটনা আর গতকালকের ফজলুল হক হলের এই ঘটনা দুটোর মধ্যে পার্থক্যটা কি? ওইটা ছাত্রলীগের কাণ্ড, ঠিক আছে, এখানে তো ছাত্র জনতা জড়িত, সাধারণ ছাত্র, দুজনের মধ্যে পার্থক্য কি? আমি কোনো পার্থক্য দেখি না। হ্যাঁ, এখন পর্যন্ত দুপুরের পর আমরা জানতে পেরেছি যে এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন পদার্থবিজ্ঞান বিভাগের জালাল আহমেদ। জালাল আহমেদের একটা পরিচয় আছে, তিনি সাবেক সরকারের সেই স্টুডেন্ট উইংস অর্থাৎ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং যদিও তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যখন আমাদের ছাত্র আন্দোলন চলছিল সে তারপর থেকে নিজে থেকে অব্যাহতি নেয় এবং এত মানুষকে মারা হয়েছে এইটা সে সহ্য করতে না পেরে দলীয় পদ থেকে সরে আসে। কিন্তু আজ সেই একজন খুনি, সাধারণ একজন মোবাইল হয়তো সে চুরি করেছিল কিন্তু একজন সাধারণ মানুষকে সে পিটিয়ে মেরে ফেলেছে। আমি বাকি 2 জনের নাম উল্লেখ করি। মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মুত্তাকিন শাকিল। এই 3 জনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে কিন্তু
আমরা ফুটেজে বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি যে যত তিনজনের কাজ না বা তিনজন ছিল না, এবং এইখানে পুরো হলের সাধারণ ছাত্ররা দায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের বা সাধারণ শিক্ষার্থীরা বলছে আমাদের প্রশাসনের ভুল ছিল, আমাদের প্রশাসন ঠিকমতো অ্যাকশন নেয়নি, ঠিকমতো সময় মতো আসেনি, অনেক কথাই বলছে। বা এখানে ছাত্রলীগের একজন জড়িত, ছাত্রলীগ আসলে ভিতর থেকে এই কাজগুলো করছে, এরকম অনেক কথা উঠছে। কিন্তু আমি বলতে চাই এখানে হয়তো ছাত্রলীগের একজন জড়িত আছে, এখানে হয়তো প্রশাসনের ভুল আছে, কিন্তু এখানে ফজলুল হক হলে প্রত্যেকটা স্টুডেন্ট দায়ী, প্রত্যেকটা স্টুডেন্টকে এর দায়ভার নিতে হবে। কেননা ওই সময় যখন এইরকম ঘটনা ঘটছিল, সারা অলমোস্ট বলা যায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই ঘটনাগুলো ঘটছিল, তখন একটা স্টুডেন্ট তো এর বিপক্ষে কথা বলেনি। তাকে হলে খাওয়ানো হয়েছে, তাকে গেস্ট রুমে নিয়ে মারা হয়েছে, একবার না বারংবার তাকে গেস্ট রুমে নিয়ে মারা হয়েছে, কিন্তু একটা সাধারণ শিক্ষার্থী তো কথা বলেনি। জুলাই থেকে এখন পর্যন্ত যতগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে সেই সব আন্দোলনে, তার দায় যদি সাবেক সেই ফ্যাসিস্ট সরকারের হয়ে থাকে, ছাত্রলীগের হয়ে থাকে, প্রশাসনের হয়ে থাকে, তাহলে এখন গতকাল যে ঘটনা ঘটেছে ঢাবির ফজলুল হক হলে, তার দায় শুধু প্রশাসনের না, শুধু ছাত্রলীগের একজন নেতার না, পুরো স্টুডেন্টরা নিতে হবে। ওই হলে প্রত্যেকটা স্টুডেন্টকে এর দায় নিতে হবে। একটা দুঃখজনক কথা হলো, যে লোকটাকে মারা হয়েছে এই তোফাজ্জল, সে 2015 সালে তার মাকে হারায়, 2019 সালে হচ্ছে বাবাকে হারায়, 2023 সালে তার ভাই, বড় ভাই, যে একজন পুলিশ সাব ইন্সপেক্টর ছিল, তাকে হারায়। এবং তাকে গ্রাম ছাড়া করা হয়। গ্রামের এক সাবেক একজন চেয়ারম্যানের মেয়ের সাথে তার একটা সম্পর্ক ছিল, এবং এই সম্পর্কের জের ধরে তাকে গ্রাম ছাড়া করা হয়, এবং এইসব পরিস্থিতি তাকে মানসিকভাবে অসুস্থ করে দেয়। সে একজন মানসিক আহ রোগী বলা যায়। সেই ব্যক্তিকে এইভাবে পিটিয়ে মেরে ফেলা, স্বাধীন দেশে, স্বাধীন বাংলাদেশ 2.0 এরকম একটা দেশে এরকম একটা ঘটনা, এত সহজে এটা মানা সম্ভব না। আর এতক্ষণ যে কথাগুলো বললাম, এটাও যদি আপনার মনে কষ্ট দেয়, তাহলে আরেকটু কষ্ট দেওয়ার জন্য আরেকটা তথ্য আপনাকে জানাই। এই তোফাজ্জলকে যখন মারা হচ্ছিল, তখন যারা মারছিল তাদের মধ্যে একজন তোফাজ্জলকে বারবার তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার চাচ্ছিল, এবং তোফাজ্জল তখন কয়েকটা নাম্বার তাদেরকে দেয়, এবং সেখান থেকে একটা নাম্বারে ফোন দেওয়া হয়। ওপাশ থেকে যখন হ্যালো বলা হয়, তখন এখান থেকে বলা হয় আপনি তোফাজ্জলকে মারা হচ্ছে মোবাইল চুরি অপরাধে, যদি তাকে ছাড়িয়ে নিতে হয়, তাহলে আপনাদেরকে 35,000 টাকা দিয়ে নিয়ে যেতে হবে, আর যদি টাকাটা না দেন তাহলে তাকে আরো মারা হবে। অর্থাৎ একটা মানুষের জীবনের মূল্য মাত্র 35,000 টাকা, এবং সেই টাকার বিনিময়ে সেই টাকাটা না পেয়ে তারা একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলে। ভালো থাকবেন সবাই।